চ্যাপ্টার 2 মোশন স্টার্ট করেছি। প্রথমে রেস্ট অ্যান্ড মোশনের ব্যাপারে বলা আছে। রেস্ট অ্যান্ড মোশন তোমার একটা রেফারেন্স ফ্রেম এর উপর ডিপেন্ড করে বলা হয়। রেফারেন্স ফ্রেমটা কি? যদি তুমি একটা চেয়ারের মধ্যে বসা থাকো, তাহলে এই চেয়ারের রেসপেক্টে তুমি রেস্টের মধ্যে আসো, কোনো মুভমেন্ট নাই। আবার এই চেয়ার যদি তুমি একটা মুভিং ট্রেনের ভিতর থাকো, মুভিং ট্রেন, আর বাইরে যদি একজন অবজারভার থাকে, অবজারভার, তখন এই রেফারেন্স ফ্রেমে তুমি মোশনের মধ্যে আসো। তাহলে রেস্ট অ্যান্ড মোশন তোমার রেফারেন্স ফ্রেমের উপর ডিপেন্ড করে। যদি তোমাকে ডেফিনেশন বলা হয় তাহলে তুমি এখান থেকে দেবো। To define them, we can say briefly, when an object does not change its position with respect to time. When an object does not change its position with respect to time, then it is at rest. Motion জন্য when an object changes its position with time, then it is in motion. Next বলা হয়েছে তোমার পজিশনের ব্যাপারে। পজিশন তুমি ফিজিক্সের মধ্যে শুধু তোমাকে যদি কিছু বলা হয়, একটা অবজেক্ট এটা কোন কোন পজিশনের মধ্যে আছে, তুমি যদি শুধু বলো 1 কিলোমিটার ডিস্টেন্সে আছে, তাহলে এটা এক্স্যাক্ট পজিশন তুমি বলছো না। কারণ 1 কিলোমিটার তোমার এই দিকে হইতে পারে, ইস্টে হইতে পারে, ওয়েস্টে হইতে পারে, নর্থ ওয়েস্টে কোনো দিকে হইতে পারে। তখন তোমাকে ডাইরেকশন স্পেসিফাই করতে হবে। যখন তুমি বলবা 1 কিলোমিটার ইস্ট, তখন কি এটা তুমি ডাইরেকশনটা স্পেসিফাই করছো যে 1 কিলোমিটার ইস্ট গেলে তখন কি আমরা এই অবজেক্টটাকে পাবো। এইখানে এক্সাম্পল তো আছে, 1 কিলোমিটার ফ্রম দ্য গেট অফ ইউর রেসিডেন্স, স্কুলের এক্সাম্পল দিয়ে বলা হয়েছে। তোমাকে বলতে হবে ডাইরেকশন স্কুল ইজ সিচুয়েটেড এট ডিস্টেন্স অফ 1 কিলোমিটার ফ্রম দ্য গেট। শুধু 1 কিলোমিটার ফ্রম দ্য গেট বললে হবে না, দ্য স্কুল ইজ সিচুয়েটেড 1 কিলোমিটার ইস্ট ফ্রম দ্য গেট। অনলি দেন we will know the exact position of your school. এইভাবে কিলোমিটার ডিস্টেন্স বলবার সাথে ডাইরেকশনটাও বলতে হবে পজিশনের ক্ষেত্রে। In the case of your school, the gate of your residence was the reference point or origin. মানে কোন 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 জায়গাটাকে তুমি অরিজিন ধরছো, এটা পয়েন্ট তোমাকে অরিজিন ধরতে হবে। এটা গ্রাফে পড়ে এইভাবে থাকে, গ্রাফে পড়ে এই পয়েন্টটাকে অরিজিন ধরা হয়। এখান থেকে যখন তোমাকে বলা হয় কোনো যাওয়ার জন্য, এইটাকে অরিজিন ধরে তারপর তুমি স্টার্ট করবে। এভাবে একটা পয়েন্ট তোমাকে রেফারেন্স পয়েন্ট ধরে নিতে হবে। Instead of your residence gate, the reference point might be a bus stop or a shopping mall. Definitely both the position and the direction will have different values. But we can specify certainly the position with respect to the new reference point. This is to specify the position of any object. It has to be mentioned with respect to a reference point. This reference point is not an absolute one. We can conveniently choose any point as a reference point or origin. যখন তোমাকে কোনো কোয়েশ্চেন দেওয়া হবে ফিজিক্সের মধ্যে, তোমাকে বলা হবে an object is at rest, তখন এটা একটা রেফারেন্স পয়েন্ট ধরে বলা হবে। আবার যে সময় বলা হবে ধরো এ কার ইজ মুভিং এট এ ভেলোসিটি, তখন এই কারটা কি মোশনের মধ্যে আছে, ওইটাও একটা রেফারেন্স পয়েন্ট ধরে বলা হয়। তো এক এক সময় এক একটা রেফারেন্স পয়েন্ট ধরা হয়। নেক্সট এই গেছে a man outside the train station on the station will stay. এখানে এই রেফারেন্স পয়েন্টের ব্যাপারে বলা আছে, এটা পরে যাইব আমরা। যে আর যে সানের চারপাশে ঘুরতেছে, তার মানে এই রেফারেন্স পয়েন্ট আমরা সবাই মোশনের মধ্যে আছি। এই সানের চারপাশে গিয়ে আর্থ রোটেশনাল মোশন করতেছে। আবার এই সোলার সিস্টেম একটা গ্যালাক্সির মধ্যে রোটেশন করতেছে। তো ওই রেফারেন্স পয়েন্টের মধ্যে আমরা সবাই মোশনের মধ্যে আছি।
এইভাবে ধরলে সবসময় তো আমরা মোশনে থাকবো, এই জন্য একটা রেফারেন্স পয়েন্ট ধরা হয়, তখন গিয়ে বলা হয় অ্যান অবজেক্ট ইজ এট রেস্ট বা অ্যান অবজেক্ট ইজ এট মোশন। এই তিনটা বিষয় যদি এই জায়গায় ডিসকাস করা হয়, রেস্ট, মোশন আর রেফারেন্স পয়েন্টার পজিশন হচ্ছে। নেক্সট দেখো মোশন। মোশনের কতটা এক্সাম্পল তো আছে এখানে। প্রথমে লিনিয়ার মোশন। লিনিয়ার মোশন একটা স্ট্রেইট লাইনে যে মোশনটা হবে, যেমন ধরো একটা বল ইজ ফলিং ডাউন ফ্রম এ বিল্ডিং, তখন এটা স্ট্রেইট লাইনে পড়বে, তখন এটা লিনিয়ার মোশন। এই এক্সাম্পল আছে, ইফ এ বল ইজ অ্যালাউড টু ফল ফ্রম এ হাইট ইট উইল ফল স্ট্রেইট ডাউনওয়ার্ড, সো ইট ইজ এ লিনিয়ার মোশন। আর সার্কুলার মোশন তো আর বুঝতেছো, এবার সার্কুলার যেটা থাকবে, এক্সাম্পল দেখে নাও, electric fan, the hands of clock are example of circular motion. And a wonderful example of circular motion is the moon in the sky. Translational motion, এগুলা linear motion, circular motion easy আছে এগুলো বুঝে। Translational motion একটু বুঝতে কঠিন হবে। If an object moves in such a way that all the particles of the object travel the same distance at the same time. If an object, একটা objectকে যদি তুমি ধরো, all the particles of the object travel the same distance, মানে এই দেখো এখানে এক্সাম্পল তো আছে, নট ট্রান্সলেশনাল মোশন আর ট্রান্সলেশনাল মোশন। এটা এরোপ্লেনের এক্সাম্পল দিয়ে বলা হয়েছে। ইফ অ্যান অবজেক্ট মুভস ইন সাচ এ ওয়ে দ্যাট অল দ্য পার্টিকলস অফ দ্য অবজেক্ট ট্রাভেলস দ্য সেম ডিস্টেন্স, এখানে দেখো নট ট্রান্সলেশন মানে সব 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 অল দ্য পার্টিকলস, সব পার্টিকলস কিন্তু সেম ডিস্টেন্স কভার করছে না। এই যে সময় টার্ন নিছে, এইখান থেকে এখানে দেখো এই পয়েন্ট যতটুকু ডিস্টেন্স কভার করছে এই জায়গা থেকে এই জায়গায় যাইতে, আর এই পয়েন্ট যতটুকু ডিস্টেন্স কভার করছে সেম নয়। আবার এই জায়গায় দেখো এখানে সব সেম, যদি এইভাবে মুভ করে, তুমি এইভাবে যদি মুভ করে নিয়ে যাও, আবার যখন তুমি এইভাবে টার্ন নিবা তখন এই দেখো এই পয়েন্টটা বেশি ডিস্টেন্স কভার করছে, এইরকম যে সময় টার্ন নিবা তখন এটা ট্রান্সলেশনাল মোশন নয়, এইটাই আর এই পয়েন্ট বেশি ডিস্টেন্স কভার হয়েছে এখান থেকে, এখানে একটু ডিস্টেন্স কভার হয়েছে, তো এটা নট ট্রান্সলেশন, ট্রান্সলেশনাল মোশন। এগুলো এত বেশি আসে না, যেটা বেশি আসে পিরিয়ডিক মোশন আর এই সিম্পল হারমোনিক মোশন। পিরিয়ডিক মোশন এই নাম থেকেই বোঝা যায় এটা পিরিয়ড পাস করবে তখন যখন যদি কোনো মোশন, ইফ দ্য মোশন অফ এ মুভিং অবজেক্ট passes repeatedly through a definite point, a definite point in the same direction in the same manner in a definite interval of time. Same direction, same manner. কয়েকটা এক্সাম্পল দেবে আমি বুঝবো। The interval motion of our heartbeat is periodic since it vibrates in the same direction in the same manner after a definite interval of time. মানে একটা ইন্টারভ্যাল থাকবে টাইমের আর মোশনটা সেম হবে। The periodic motion may be circular motion of the blades of a fan or linear motion of an object hanging from a spring. Circular motion is a special type of periodic motion. এটা এখানে হবে simple harmonic motion, special type of motion. The periodic motion circular or linear oscillation, যেমন এই লিনিয়ার মোশন যেটা বলা হয়েছে, হ্যাঙ্গিং ফ্রম এ স্প্রিং, ধরো এই একটা স্প্রিং আছে, এই স্প্রিংয়ের মধ্যে তুমি যদি কোনো ভারী অবজেক্ট দিয়ে দাও তখন এটা স্প্রিংটা এক্সটেন্ড করবে, যখন ছেড়ে দিবা তখন এটা ভাইব্রেট করবে এইভাবে, তখন এটা একটা পিরিয়ডিক মোশন হবে, মানে একটা ডেফিনিট ইন্টারভ্যাল টাইম, আর এই ফিক্স পয়েন্টটাকে শুধু পাস করবে এইরকম, তখন এটা পিরিয়ডিক মোশন হবে। সিম্পল হারমোনিক মোশন হবে। Simple harmonic motion is a special type of periodic motion. In case of oscillatory motion, the object oscillates on both sides of a definite point. এটা একটা পেন্ডুলামের এক্সাম্পল। এই পেন্ডুলাম এই দিকে যখন তুমি তুলে দিবা, যেমন এখানে থাকবে, তারপর এখন রেস্টের মধ্যে আছে, যখন ছেড়ে দিবা তুমি তখন এটা মোশন থাকবে। The object starts moving slowly. When the object comes to the center, it has the maximum velocity. যখন এখানে চলে আসবে তখন maximum velocity থাকবে, max velocity. Then its velocity starts to decrease until it comes to rest. যখন এইদিকে যাইতে থাকবে এখানে গিয়ে পুরো velocity decrease হয়ে রেস্টের মধ্যে চলে আসবে।
দেন ইট চেঞ্জেস ইস পাথ অফ মোশন, মুভস ইন দ্য অপোজিট ডাইরেকশন, আবার এদিকে স্টার্ট করবে। In the opposite direction, when maximum velocity is attained, then its velocity decreases again. It stops in motion completely and start to repeat its motion slowly again, then in the previous direction. It continues its motion in this session. Like a pendulum. Pendulum is a simple harmonic motion example. কয়েকটা এক্সাম্পল আছে। দ্য মোশন অফ অ্যান অবজেক্ট হ্যাঙ্গিং ফ্রম এ স্প্রিং ইজ এই স্প্রিংয়ের এক্সাম্পলও সেম, এটা ডেফিনিট পয়েন্ট পাস করবে ইন্টারভ্যাল অফ টাইম। এইখানে গিয়ে যখন এই পয়েন্টটা চলে আসবে, যখন তুমি ছেড়ে দিবা এটাকে, আর এখানে যে সময় চলে আসবে তখন আবার রেস্টে চলে আসবে, আবার স্টার্ট করবে এখান থেকে। এই সেন্টার মধ্যে আসতে সময় তখন ম্যাক্স ভেলোসিটি থাকবে, আবার এখানে গিয়ে আবার রেস্টের মধ্যে চলে আসবে। এখানে সেন্টারের মধ্যে গিয়ে ম্যাক্স ভেলোসিটি আসবে, আবার ওই পয়েন্টে গিয়ে রেস্ট, আবার অপোজিট ডাইরেকশন স্টার্ট হবে। এখানেও এই ইনিশিয়াল পজিশন, এই সেন্টার পজিশনে ম্যাক্স থাকবে, যে সময় এখানে আসবে ম্যাক্স, আবার এখানে গিয়ে রেস্টে চলে আসবে, আবার উপরে যাবো অপোজিট ডাইরেকশনে। The example of a solution, when we speak, the air molecules carry the sound forward by this type of motion. এয়ার মধ্যে মলিকিউল যেগুলো আছে এগুলো এইভাবে ভাইব্রেট করে, একটা মলিকিউল আর একটা মলিকিউলকে ধাক্কা দিই, তখন গিয়ে তোমার এই ভয়েস সাউন্ডটা পাস হয়। নেক্সট দেখো স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটিস, এইটা ইম্পর্টেন্ট আছে। স্কেলার কোয়ান্টিটি কি? যেটা শুধু ভ্যালু দেওয়া, স্কেলার কোয়ান্টিটি অনলি ভ্যালু। আর ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে ভ্যালু আছে আর সাথে ডাইরেকশনও আছে। এই আগের এক্সাম্পলটা দেখো, পজিশনের এক্সাম্পল যেটা বলছিলাম। স্কেলার কোয়ান্টিটি শুধু যখন শুধু ডিস্টেন্স বলা হয় 1 কিলোমিটার ডিস্টেন্স, তখন এটা শুধু ভ্যালু। আর যখন বলা হবে 1 কিলোমিটার ইস্ট, তখন এখানে ভ্যালু তো আছে, ডাইরেকশনও তো আছে, তখন এটা ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি এটা মানে বুঝতে হবে। যখন ধরো কোনো টেম্পারেচার বলা আছে, টেম্পারেচার অনলি ভ্যালু, এখানে শুধু ভ্যালু, তাহলে টেম্পারেচার কি? স্কেলার কোয়ান্টিটি। আবার যখন কোনো দ্য কোয়ান্টিটি উইচ ক্যান বি এক্সপ্রেস অনলি বাই এ সিঙ্গেল নাম্বার ইজ কল্ড এ স্কেলার কোয়ান্টিটি, এখানে ডেফিনেশন দেওয়া। The quantity which can be expressed only by a single number is called a scalar quantity. On the other hand, the quantities for which direction has to be mentioned in addition to its magnitude, value both the magnitude word use korbo. In addition to its magnitude are called vector quantities. A scalar quantity definition: the quantities for which the direction has to be mentioned in addition to its magnitude are called vector quantities. এখানে the vector quantity where direction থাকে। এক্সাম্পল অফ স্কেলার কোয়ান্টিটি, স্কেলার আর টাইমের কোনো ডাইরেকশন নাই, অনলি ভ্যালু, তো এটা স্কেলার কোয়ান্টিটি। লেন্থ, মাস, লেন্থ যেমন এই পেন্সিলটা ধরো 10 সেন্টিমিটার লেন্থ, এটা তো এটা। আবার মাস ধরো এটা ধরো 20 গ্রাম, তো এটা অনলি ভ্যালু, তখন এটা স্কেলার কোয়ান্টিটি বাই এ সিঙ্গল নাম্বার অনলি। বিসাইডস পজিশন ইউ উইল ফাইন্ড দ্য আদার এক্সাম্পলস অফ ভেক্টর আর ভেলোসিটি অ্যান্ড ফোর্স। যখন তুমি ফোর্স মেনশন করবা, যেমন 1 নিউটন ফোর্স, 1 নিউটন ফোর্স শুধু ফোর্স বলতে হবে না, কোন ডাইরেকশন, ধরো এই অবজেক্টের উপর 1 নিউটন ফোর্স দেওয়া হয়েছে, শুধু 1 নিউটন ফোর্স দেওয়া হয়েছে বলতে হবে না, তোমাকে বলতে হবে কোন ডাইরেকশন দিচ্ছ, তুমি এই ডাইরেকশন দিচ্ছ না এই ডাইরেকশনে দিচ্ছ না এই ডাইরেকশনে দিচ্ছ না এই ডাইরেকশন দিচ্ছ। যখন তুমি বলবো 1 নিউটন ফোর্স টু দ্য রাইট, তখন তুমি ফোর্স বলছো সাথে ডাইরেকশনও বলছো, তখন এটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ফোর্স ভেলোসিটি অ্যান্ড ফোর্স, এই দুইটা এক্সাম্পল। আর এই এক্সাম্পল করে টাইম, লেন্থ, মাস। যখন কোশ্চেন করো হোয়াট ইজ স্কেলার কোয়ান্টিটি, তখন এইটা লিখে দিবা, দ্য কোয়ান্টিটি উইচ ক্যান বি এক্সপ্রেসড অনলি বাই এ সিঙ্গল নাম্বার না দিয়ে অনলি ম্যাগনিটিউড দিবা। দ্য কোয়ান্টিটি উইচ ক্যান বি এক্সপ্রেসড অনলি বাই ইটস ম্যাগনিটিউড ইজ কল্ড স্কেলার কোয়ান্টিটি। এরপর এক্সাম্পল দিবা, ফর এক্সাম্পল টাইম, লেন্থ অ্যান্ড মাস। আর ভেক্টর কোয়ান্টিটির জন্য দ্য quantities for which direction has to be mentioned in addition to its magnitude are called vector quantities. আর এক্সাম্পল দেওয়া ভেলোসিটি আর ফোর্স। ভেক্টরের ক্ষেত্রে এইভাবে বোল্ড লেটারে লেখা লাগে, বোল্ড লেটার ইন বোল্ড ফন্ট, কিন্তু এটা তো কম্পিউটারের মধ্যে তুমি যে সময় কপিতে লিখবা তখন তোমাকে এইভাবে লিখতে হবে। দেন টু এক্সপ্রেস এনিথিং এজ ভেক্টর এ স্মল অ্যারো ইজ ইউজড। তুমি ধর কপির মধ্যে বোল্ড লেটার লিখতে হবে, তখন এক্স ওয়াই এইভাবে দিয়ে তুমি উপরে একটা অ্যারো দিতে হবে, অ্যারো সাইন। এটা পরে ম্যাথসের মধ্যেও পাইবা এটা এইভাবে।
অ্যারো দিতে হবে। এটা বোঝানোর জন্য এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। নেক্সট দেখি ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এখানে একটা এক্সাম্পল দেবো, কার্ভ পাথ ট্র্যাকেলড বাই এ সাইকেল ফ্রম পয়েন্ট এ। এই পয়েন্ট এ থেকে স্টার্ট হবে, এই 0, এটা কিলোমিটার দেবো, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 6 কিলোমিটার। যখন তুমি এই দিকে যাইবা তখন এটা ডিস্টেন্স ক্যালকুলেট করো। যখন এখানে আসছো 1 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করছো, 3 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করছো, 5 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করছো, 6 কিলোমিটার ট্রাভেল করছো, এটা ডিস্টেন্স। কিন্তু ডিসপ্লেসমেন্ট আরেকটা জিনিস। যেমন ধরো এখান থেকে এখানে কত 6 কিলোমিটার ডিস্টেন্স যখন তুমি এইদিকে ট্রাভেল করছো, এখান থেকে এখানে ডিসপ্লেসমেন্ট কত, এই দেখো এই একটা অ্যারো দিয়ে 1 কিলোমিটার বোঝানো হচ্ছে, আর এখানে একটা মানে একটা মার্ক দিয়ে 1 কিলোমিটার, তার মানে এখানে শুধু 1 কিলোমিটার। 1 কিলোমিটার ধরো 1.5 কিলোমিটার, এখান থেকে এখানে ডিসপ্লেসমেন্ট হয়েছে 1.5 কিলোমিটার। যখন তুমি এইভাবে পাথটা ট্রাভেল করবে তখন এই ডিস্টেন্সটা ট্রাভেল করেছে, কিন্তু ডিসপ্লেসমেন্ট মানে ইনিশিয়াল পজিশন, এটা তোমার ইনিশিয়াল পজিশন, এটা ফাইনাল পজিশন। ইনিশিয়াল পজিশন আর এটা ফাইনাল পজিশন। ডিস্টেন্স হচ্ছে তুমি যে পাথটা ট্রাভেল করছো, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি ডিস্টেন্স 6 কিলোমিটার। আর ডিসপ্লেসমেন্ট এই ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের ডিস্টেন্স কত, এইটা বার করবো। ইনিশিয়াল পজিশন থেকে এই ফাইনাল পজিশনে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, নাম থেকেই বোঝালো ডিসপ্লেসমেন্ট। মানে এই অবজেক্টটা ডিসপ্লেসড ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের মধ্যে ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে, ধরো 1.5 কিলোমিটার। তখন দুইটার জন্য দুইটা ভ্যালু আসবে। যদি কোশ্চেন করো হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল, তখন তুমি 6 কিলোমিটার বলবা। যখন বলা হবে হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট, তখন তুমি 1.5 কিলোমিটার বলবা। এখানে তো এই এ পজিশন থেকে বি পজিশন পর্যন্ত 4 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করছে। আর যদি বলা হয় কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে, তখন তো একটা মার্ক দেওয়া, দুইটা মার্ক দেওয়া, তিনটা মার্ক হবে। তখন ডিসপ্লেসমেন্ট হবে 3 কিলোমিটার ডিসপ্লেসমেন্ট, আর ডিস্টেন্স হবে গিয়ে 4 কিলোমিটার। এইখানে এগুলো ভালো আছে, পরে যাই এগুলো। Displacement from B to A are not equal. One is negative to the other is the vector. এটা ভেক্টর কোয়ান্টিটি, মানে এ টু বি এর অধীনে বোঝানো হয়েছে এ থেকে বি পজিশন। এ হচ্ছে কি ইনিশিয়াল পজিশন, এই দুটো এখানে এ ইনিশিয়াল পজিশন আর বি ফাইনাল পজিশন। এ থেকে বিতে যাইতেছে। আবার ডিসপ্লেসমেন্ট ফ্রম বি টু এ, এখানে হচ্ছে কি এ টু বি, আর বি টু এ ইকুয়াল নয়। ওয়ান ইজ নেগেটিভ অফ দ্য আদার ইন দ্য ভেক্টর ফর্ম। তুমি এ টু বি ডিসপ্লেসমেন্ট আর বি টু এ ডিসপ্লেসমেন্ট ইকুয়াল লিখতে পারবে না, সামনে একটা মাইনাস সাইন দিতে হবে। মাইনাস সাইন দিলে তখন এই দুইটা ইকুয়াল হবে। ওয়ান ইজ নেগেটিভ অফ দ্য আদার। ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি, আর ডিস্টেন্স হচ্ছে কি স্কেলার কোয়ান্টিটি। কারণ ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে তোমার ডাইরেকশন লাগবে। ডিস্টেন্স তো আর তুমি বলে দিচ্ছ যে এত কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করছে, কিন্তু ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে কারণ ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন 1.5 কিলোমিটার, কিন্তু এটা কোন ডাইরেকশনে হয়েছে, এই দিকেও তো হইতে পারে ডিসপ্লেসমেন্টটা, আবার এই দিকেও হইতে পারে। তো যখন তুমি বলবা একটা ডাইরেকশন দিয়ে দিবা, তখন এটা তুমি ডিসপ্লেসমেন্টটা স্পেসিফাই করছো। স্পিড আর ভেলোসিটি শুধু ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের পার্থক্য। Roughly we know what is meant by velocity. The measurement of how fast a body is moving is called velocity. Duita quantity, velocity or speed. If the two terms distance and displacement provide, then we will be able to understand two terms speed and velocity very easily. Speed is the rate of change of distance with respect to time. The rate of change of distance আর vector is the rate of change of displacement. এই দুইটা পার্থক্য। যখন স্পিড ক্যালকুলেট ডিস্টেন্স কতটুকু চেঞ্জ হয়েছে টাইমের রেসপেক্টে। If you have covered 100 meter distance in 20 seconds, your speed will be a formula. Speed equal to distance divided by time. এটা সিম্পলি এইভাবে লেখা হয়, s equal to vt। এটা মুখস্থ রাখবো। আর এখানে এই টিটা শুধু এইদিকে মাল্টিপ্লাই ছিল, এখানে এসে ডিভাইড হয়েছে। তুমি স্পিড পারবে, যখন তুমি স্পিড ইউজ করবো
s equal to vt, এই v equal to s by t। যখন তুমি স্পিড বার করো, স্পিড ইকুয়াল টু ভি এর সময় দেবো, সময় এই এস এর জায়গায় তুমি ডিস্টেন্স বসাবো, ডিস্টেন্স এখানে টাইম টি সেকেন্ডের মধ্যে থাকে, সবসময় সেকেন্ডে, ডিস্টেন্স মিটারের মধ্যে, তখন পাইবা তুমি মিটার পার সেকেন্ড পাইবা, মিটার পার সেকেন্ড না মিটার পার সেকেন্ড। অনেক সময় কিলোমিটারে দেওয়া থাকে, তুমি মিটারে কনভার্ট করবা, টাইম আওয়ারের মধ্যে থাকে 1 আওয়ার, তো তুমি 3600 সেকেন্ড দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে সেকেন্ডে নিবা যাতে মিটার পার সেকেন্ড আসে। তো রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স, যখন ডিস্টেন্স দেওয়া হবে তখন এটা তুমি স্পিড বা করছো, যখন ডিসপ্লেসমেন্ট বলা হবে, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, যখন তুমি এখানে ডিসপ্লেসমেন্ট বসাবা, ভেলোসিটি তখন বসাবো, ভেলোসিটি ইকুয়াল টু ভি ইকুয়াল টু এখানে ডিসপ্লেসমেন্ট বসাবো, ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টাইম। তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয় স্পিড আর ভেলোসিটির মধ্যে পার্থক্য কী, তখন বলবা একটা হচ্ছে গিয়ে ডিস্টেন্সের জন্য আর একটা হচ্ছে গিয়ে ডিসপ্লেসমেন্টের জন্য। আর ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কি, ডিস্টেন্স হচ্ছে যতটুকু তুমি ডিস্টেন্স ট্রাভেল করছো, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের ডিস্টেন্স কতটুকু, এই দুইটা। আর এই ফর্মুলা তোমাকে ভেলোসিটি দেওয়া থাকতে পারে, যখন একটা কারের ভেলোসিটি 60 মিটার পার সেকেন্ড, আর টাইম দেওয়া ধরো 5 সেকেন্ড পর্যন্ত এটার ভেলোসিটি ছিল, তুমি ডিস্টেন্স বার করবা কতটুকু ডিস্টেন্স ট্রাভার্স করছে এটা, তখন তুমি 60 মিটার টাইমস 5 মারবা, 5 6 30 300 মিটার ডিস্টেন্স ট্রাভেল করছে এই কারটা। এই ফর্মুলা ইউজ করে যেমন তোমার ডিস্টেন্স দেওয়া থাকতে পারে, ভেলোসিটি দেওয়া থাকতে পারে, মানে টাইম বার করতে হবে, সে 300 মিটার ডিস্টেন্স ট্রাভেল করছে আর 60 মিটার পার সেকেন্ড ভেলোসিটি ছিল, কতটুকু টাইম লাগছে এই 300 মিটার ডিস্টেন্স ট্রাভার্স করতে, তো তুমি আনসার টি বার হবা, টি ইকুয়াল টু এস ডিভাইড বাই ভি আসবে, 300 ডিভাইড বাই ভি 60, 0.065 সেকেন্ড আসবে। এইটা ইম্পর্টেন্ট, 5 সেকেন্ডে থাকবে আনসার, সেকেন্ডে থাকবে, এটা মিটারে থাকবে, আর এটা মিটার পার সেকেন্ড। এটা কনভার্ট করতে হবে সবসময়, কিলোমিটার থাকলে মিটারে, আওয়ার থাকলে সেকেন্ডে কনভার্ট করতে হবে। এই এক্সাম্পল দাও, 4 কিলোমিটার, এটাকে তুমি মিটার নিতে হবে, 20 মিনিট থেকে তোমার সেকেন্ড নিতে হবে, তো মিটার পার সেকেন্ডে আসবে শুরু। এক্সাম্পল এখানে পড়ে যাই। To explain distance and displacement, we consider a curved path in figure 2 and show different position in path. এটা দেখো, যেটা কার্ভ পাথ থাকে, এটা একটা স্টোন টাই করছে, টাই হয়ে মোশন আছে, সার্কুলার মোশন, এই আর এই সার্কুলার মোশন। এখানে যখন তুমি এটার স্পিড ক্যালকুলেট করবো না ভেলোসিটি ক্যালকুলেট করবো, কারণ প্রত্যেকটা সময় এই সময় এটার ডাইরেকশন এইদিকে ছিল, দেন ডাইরেকশন চেঞ্জ হয়েছে, তারপরে দেখো, if you think you will be able to understand, let us consider the example to understand the relation between velocity and speed more clearly. Tie a small piece of stone with uniform velocity or uniform speed, or uniform speed and uniform. The speed of the stone is not changing, but the velocity is changing at every instant, because every instant the direction of motion of the stone is changing. Velocity কি, ভেক্টর কোয়ান্টিটি, আর প্রত্যেকটা ইনস্ট্যান্টের মধ্যে এটার ডাইরেকশন চেঞ্জ হয়েছে, এই জন্য ভেলোসিটি চেঞ্জ হবে, ভেলোসিটি চেঞ্জ। আর স্পিড কি, স্পিড তো আর শুধু ভ্যালুটা, এই ম্যাগনিটিউড তো আর সেম থাকছে, যেমন এটা স্পিড ধরে 5 মিটার পার সেকেন্ড, এটা একটা ইউনিফর্ম স্পিড থাকবে, মানে স্পিডটা সেম, কোনো চেঞ্জ হতে থাকে, কিন্তু প্রত্যেক ইনস্ট্যান্টের মধ্যে এটার ডাইরেকশন চেঞ্জ হতেছে, আর এই ডাইরেকশন চেঞ্জ হওয়ার কারণে এটার ভেলোসিটি চেঞ্জ হবে। Then the direction of its motion will not change, since it's revolving, its direction of motion is changing continuously. So it's an example of uniform speed, not of uniform velocity. Can a uniform speed or uniform velocity? Then it must be uniform
if it is uniform velocity, then it must be uniform speed, whereas for uniform speed it is not guaranteed that the velocity will be uniform. ইউনিফর্ম ভেলোসিটি থাকলে ইউনিফর্ম স্পিড হইবে, কিন্তু ইউনিফর্ম স্পিড থাকলে ইউনিফর্ম ভেলোসিটি হইতে হবে এরকম কথা না। ভেলোসিটি কি ভেক্টর কোয়ান্টিটি, আর স্পিড স্কেলার কোয়ান্টিটি। এই আরও দুইটা এক্সাম্পল আছে, কারণ স্পিডের মধ্যে কি ডিস্টেন্স দেওয়া, আর ডিস্টেন্স কি স্কেলার কোয়ান্টিটি, আর ভেলোসিটিতে ডিসপ্লেসমেন্ট দেওয়া, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি। Acceleration and deceleration or retardation. Acceleration কি দেয়? When an object moves with uniform velocity, it has no acceleration. Acceleration মানে স্পিডটা ইনক্রিজ করতেছে, প্রত্যেক ইনস্ট্যান্টের মধ্যে স্পিড বা ভেলোসিটি ইনক্রিজ হইতেছে, কিন্তু ইউনিফর্ম ভেলোসিটি, ধরো an object is traveling with uniform velocity 5 মিটার পার সেকেন্ড, মানে এটার পুরো জার্নিটাও পুরো 5 মিটার পার সেকেন্ড, কোনো স্পিডের ইনক্রিজ হয়েছে না। যদি এটা ইনক্রিজ হয়ে যেমন ধরো একটা ক্রিকেট প্লেয়ার একটা বল থ্রো করলো, যখন বলটা থ্রো করবে তখন একটা স্পিড থাকবে, এই পয়েন্টে এসে একটা স্পিড থাকবে। আবার যখন আরও একটু ডিস্টেন্স ট্রাভেল করবে তখন এটা স্পিডটা বেড়ে যাবে। তার মানে এখানে অ্যাক্সেলারেশন হইতেছে, অ্যাক্সেলারেশন মানে স্পিডটা যখন ইনক্রিজ হইতেছে, যেমন এখানে ধরো 2 মিটার পার সেকেন্ড, এখানে 4 মিটার হয়েছে, এখানে ধরো 6 মিটার পার সেকেন্ড হয়েছে, মানে স্পিডটা ইনক্রিজ হইতেছে, তখন এখানে অ্যাক্সেলারেশন আছে। আর যখন পুরো টাইম 5 মিটার পার সেকেন্ড মানে সেম স্পিডে আছে, মানে কোনো ভেলোসিটি বা স্পিডের কোনো চেঞ্জ হচ্ছে না, তখন কোনো অ্যাক্সেলারেশন হইতেছে না। When an object moves with uniform velocity, it has no acceleration. If there is a change of velocity, then there is an acceleration. Rate of change of velocity with time is acceleration. Rate of change of velocity মানে এই ভেলোসিটি যে চেঞ্জ হইতেছে টাইমের রেসপেক্টে, ভেলোসিটি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ টাইম। আগের এক্সাম্পলটা, ইফ ইউ টাইড a stone with a string as in the previous example, rotate it over your head with uniform speed, and the rotating stone would change its direction of motion continuously. মানে আগের এক্সাম্পল, এই স্টোনটা যে সময় রোটেট করতেছে তখন ভেলোসিটি চেঞ্জ হইতেছে, ভেলোসিটি চেঞ্জ, আর এই চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম কি অ্যাক্সেলারেশন। এটা বুঝাই আরও ইজি হয়ে গেছে। যেমন এই এক্সাম্পলটা বলে, যেমন বলটা ট্রাভেল করবে প্রথমে 2 মিটার পার সেকেন্ড, দেন 4 মিটার পার সেকেন্ড, দেন 6 মিটার পার সেকেন্ড। অ্যাক্সেলারেশন দেবো, এখানে ফর্মুলা দেবো, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইড বাই টাইম। এখানে টাইম ইনক্লুড করবে, যেমন এটা ধরো প্রথমে রেস্টে ছিল 0 মিটার পার সেকেন্ড, যে সময় থ্রো করবে বলটা, 1 সেকেন্ড পরে 1 সেকেন্ড, দেন এটা 1 সেকেন্ডের, এটা 2 সেকেন্ডের মধ্যে, মানে একই টাইম ধরো এই 0 সেকেন্ড থেকে স্টার্ট হয়েছে, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, 1 সেকেন্ড এখানে 2 সেকেন্ড এখানে 3 সেকেন্ড, তার মানে 3 সেকেন্ডের মধ্যে 0 থেকে 6 কিলোমিটার, 0 থেকে 6 মিটার পার সেকেন্ড। ফর্মুলা বসালাম, ফাইনাল ভেলোসিটি কত 6 মাইনাস 0 ডিভাইড বাই টাইম কত 3, তাহলে আনসার কত আসে 3 ডিভাইড বাই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ টাইম। এখানে ভেলোসিটি ছিল 6 মাইনাস 0, এখানে 3 সেকেন্ড, অলরেডি এটা মিটার পার সেকেন্ড আছে, আর এখানে আরও এক্সট্রা একটা সেকেন্ড অ্যাড হয়েছে, অলরেডি মিটার পার সেকেন্ড, মানে এখানে 2টা মিটার পার সেকেন্ড, এই জিনিসটা আলাদা করে দেবো, মিটার পার সেকেন্ড অ্যান্ড দেন আরেকটা সেকেন্ড। ম্যাথসের মধ্যে অঙ্ক করতে এইভাবে 1 এখানে নিচে 1 থাকে, তখন এটাকে রিভার্স করো, মিটার পার সেকেন্ড টাইমস 1 ওভার সেকেন্ড, তখন এই 2টা সেকেন্ড মাল্টিপ্লাই হবে, তখন কি হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ডিভাইড থাকলে এখানে সেকেন্ড স্কোয়ারকে মাইনাসে লাগে, মিটার পার
এই একই লাইনে যদি লিখতে হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এখানে ডিভাইড আছে, ডিভাইড, আর এখানে যেই পাওয়ারটা হবে পাওয়ার সামনে মাইনাস। তার মানে এই বলের অ্যাক্সেলারেশন কত ছিল? 0 to 6 মিটার পার সেকেন্ড। 0 to 6 মিটার পার সেকেন্ড, এটার অ্যাক্সেলারেশন কত পাইছিলাম? 6 minus 0 divided by 3 equal to 2। তার মানে বলের অ্যাক্সেলারেশন ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখে না, যে সময় প্রথমে 0 ছিল, ইনিশিয়াল পজিশনে 0 ছিল, 1 সেকেন্ড যাওয়ার পর কত হয়েছিল? 2 মিটার। 2 সেকেন্ড যাওয়ার পর কি হয়েছিল? 4 মিটার। তার মানে এখান থেকে 2 মিটার, 1 সেকেন্ড যাওয়ার পর 2 মিটার, এই হচ্ছে কি অ্যাক্সেলারেশন। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে প্রত্যেক সেকেন্ডে কতটুকু তোমার ভেলোসিটি ইনক্রিজ হইতেছে। প্রথম সেকেন্ডে 2 মিটার, 2 নম্বর সেকেন্ডে আবার 4 মিটার, মানে 2 মিটার ইনক্রিজ হয়েছে। আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যেমন ধরো ইনিশিয়াল ভেলোসিটি ছিল 1 মিটার পার সেকেন্ড ইনিশিয়াল, ফাইনাল ভেলোসিটি ছিল 8 মিটার পার সেকেন্ড। তখন কি করবা? ইনিশিয়াল ভেলোসিটি মাইনাস ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, আর টাইম ধরে নেই, এটা 9 ধরবে, টাইম 2 সেকেন্ড। তো 9 minus 1 8 divided by 2 4 equal to 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ইউনিটটা ভালো করে মনে রাখবো। তার মানে প্রথম সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড স্পিড হয়ে যাবে, 0 থেকে 0 মিটার পার সেকেন্ড। যখন 1 সেকেন্ড টাইম যাবে তখন এটার স্পিড 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। যখন 2 সেকেন্ড হবে তখন এটার স্পিড আরও 4 মিটার বাড়বে। অ্যাক্সেলারেশন কত? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তখন ভেলোসিটি হবে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যখন 3rd সেকেন্ড হবে তখন এটার স্পিড আরও 4 মিটার বাড়বে, তখন কত হবে? 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে প্রত্যেক সেকেন্ডে তোমার ভেলোসিটি চেঞ্জ কত, এটা হচ্ছে কি অ্যাক্সেলারেশন। এই ফর্মুলা এটা মনে রাখি, অ্যাক্সেলারেশন এ দিয়ে ডিনোট করা হয়। ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন এইভাবে, ইনিশিয়াল পজিশন ইউ দিয়ে ডিনোট করা হয়। ইউ হচ্ছে কি ইনিশিয়াল পজিশন, ইউ ইনিশিয়াল পজিশন। ভি দিয়ে ফাইনাল পজিশন, হ্যাঁ ইয়ে করে ভি। অনেকগুলো ইউনিট সেম থাকে, এটা তোমাকে বুঝতে হবে। যখন ভেলোসিটির জন্য ভি দিয়ে ডিনোট করো তখন তুমি এটা একটু কার্ভ করে লিখবে যাতে বুঝে যায়। ভেলোসিটির জন্য তুমি এইভাবে লিখবে, ইকুয়াল টু ভেলোসিটি। ফাইনাল পজিশন অনলি নর্মাল ভি লিখবা, এটা ইউ। একটু এইভাবে কার্ভ করে ফেলবো যাতে বুঝে যায় এটা হচ্ছে ভেলোসিটির সিম্বল, এটা ফাইনাল পজিশনের সিম্বল। ফর্মুলা কি? অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন আর ডিভাইড বাই টাইম টি দিয়ে ডিনোট করা হয়। এই ফর্মুলা একটা কেন মানে ইনিশিয়াল পজিশন দেওয়া থাকতে পারে, ফাইনাল পজিশন দেওয়া থাকে, আর ফাইনাল পজিশন ইনিশিয়াল পজিশন দেওয়া আছে, টাইম দেওয়া আছে, অ্যাক্সেলারেশন বাড়তে হবে, বা অ্যাক্সেলারেশন দেওয়া থাকে, টাইম দেওয়া থাকে, ফাইনাল পজিশন দেওয়া থাকে, মানে ইনিশিয়াল ভেলোসিটি বার করতে হবে, এইরকম কোয়েশ্চেন থাকে। কয়েকটা এক্সাম্পল দেখলে বুঝে হবে। এই ফর্মুলা থেকে এইটা আসছে, এইটা থেকে এইটা সব ফর্মুলা মুখস্থ করার দরকার, কিন্তু একটা চললে সব। যেমন এইটাকে তো এইদিকে গিয়ে মাল্টিপ্লাই হবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তুমি এইটা মনে রাখো, এইটা মনে রাখা ইজি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এইটি, ইজি। এইটা থেকে এটা আসে, টি এইখানে গিয়ে মাল্টিপ্লাই হয়েছে, আর ইউ এখানে মাইনাস এইদিকে গেলে প্লাস হবে, ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ ইন্টু টি, আর ভিটা জায়গা থাকবে মাইনাস ইউ সাইডে গেলে প্লাস হবে, ইউ প্লাস এইটি। এই ফর্মুলা ইজি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এইটি। ভেলোসিটি এইটাও ভেলোসিটি, ভুল বলছিল, পজিশন বলতেছিলাম।
এখানে ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, এটা ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, এগুলো ভেলোসিটি। ভেলোসিটি এইভাবে এটি করবো, পরে পাইবা যেমন এই ভেলোসিটির জন্য ভি, আবার ভলিউমের জন্য সেম সিম্বল, তখন তুমি ভলিউমটাকে এইভাবে লিখবা, আর ভেলোসিটির জন্য এই সিম্বল ইউজ করবা, বুঝতে সুবিধা হবে তোমার। এটা ভলিউম, এটা ভেলোসিটি। ফর্মুলা কি? ভেলোসিটি ইকুয়াল টু, এটা ফাইনাল ভেলোসিটি, আর ইউ হচ্ছে গিয়ে ইনিশিয়াল ভেলোসিটি, ইউ প্লাস এটা অ্যাক্সেলারেশন, এটা টাইম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ফাইনাল ভেলোসিটি দতাতে পারে, অ্যাক্সেলারেশন দতাতে পারে, টাইম দতাতে তুমি ইনিশিয়াল ভেলোসিটি পাবো, বা অন্য সবগুলো দতাতে পারে, যে কোনো একটা মিস থাকবে তুমি পার করবো। আর এটা ফর্মুলা ছিল এস ইকুয়াল টু ভিটি। এখানে হচ্ছে কি ইউনিফর্ম ভেলোসিটি, পরে আসলাম ইউনিফর্ম ভেলোসিটি মানে কোনো চেঞ্জ নাই। মানে ধরো 5 মিটার পার্সেন্ট, এই আগের এক্সাম্পলটা 5 মিটার পার্সেন্ট, পুরো পুরো জার্নিটাই 5 মিটার পার্সেন্ট ইউনিফর্ম ভেলোসিটি। তখন তুমি এই ফর্মুলা যদি তুমি যে এখানে কিন্তু চেঞ্জ হইতেছে, ইউনিফর্ম নয়, কারণ অ্যাক্সেলারেশন আছে, তার মানে এটা ইউনিফর্ম ভেলোসিটির ফর্মুলা নয়। তো এইরকম যদি ইউনিফর্ম কিছুর ভ্যালু দেওয়া থাকে, বা এই চেঞ্জিং অ্যাক্সেলারেশন কিছু দেওয়া, তুমি যদি এখানে এই ফর্মুলাতে বসো তাহলে আনসার মিলবে না, কারণ এটা ইউনিফর্ম ভেলোসিটির জন্য। এটা সাইডে নোট রাখে দিও, যখন ইউনিফর্ম ভেলোসিটির কথা বলো তখন তুমি এই ফর্মুলা ইউজ করতে পারো। এখানে গ্রাফ তো, এদিকে ভেলোসিটি, এদিকে টাইম। Such a moving train or vice versa, the acceleration is non-uniform almost all the time. For example, if a car starts motion from rest and increases its velocity, then the starting from zero its acceleration reaches a particular value. When the car attains its peak velocity, then its velocity does not increase any further, and the acceleration becomes zero again. যখন পিক ভেলোসিটি চলে যাবে, মানে আগের এক্সাম্পল, যখন এই ক্রিকেট প্লেয়ার যখন বলটাকে থ্রো করবে, এটা ম্যাক্সিমাম হাইট পর্যন্ত যাবে, এই ম্যাক্সিমাম হাইট যাওয়ার পর এটার ভেলোসিটি জিরো হবে, মানে রেস্টে চলে যাবে, তখন অ্যাক্সেলারেশনও জিরো হয়ে যাবে, মানে আর অ্যাক্সেলারেশন ইনক্রিজ হচ্ছে না। Then its velocity does not increase any further and the acceleration becomes zero again. এটা দেখে দেবো। In the meantime, it also starts its motion from rest. এই একই ফর্মুলা, v equal to u plus at, আর v equal to at মানে স্টার্ট ফ্রম রেস্ট, মানে কি ইনিশিয়াল ভেলোসিটি কত, জিরো। তখন যে সময় তুমি v equal to u plus at ফর্মুলা জিরো বসাবো, এটা জিরো হয়ে যাবে, তখন v equal to শুধু at ছিল, যদি রেস্টের মধ্যে তুমি এইটাই মনে রাখি, তো জিরো বসাই দিব শুধু, শেষ। যখন বলটা ম্যাক্সিমাম হাইটে চলে যাবে তখন ভেলোসিটি জিরো আর অ্যাক্সেলারেশন জিরো, এখন অপোজিট ডিরেকশনে স্টার্ট হবে, তখন এটা কি রিটার্ডেশন। এটা কার এক্সাম্পল দিব, the car reduces its velocity and ceases its motion, then the retardation start, এখন রিটার্ডেশন এক্সাম্পল দিচ্ছি, মানে এটা কার ধরে গেল, এই কার ধরো 50 কিলোমিটার পার আওয়ার স্পিড উঠছে, তখন অ্যাক্সেলারেটর মধ্যে চাপ দেওয়া বন্ধ করছে, তখন এটা রিটার্ডেশন হবে, মানে আস্তে আস্তে এটা স্পিড কমতে থাকবে, যেমন 40 কিলোমিটার আসবে, দেন 30 কিলোমিটার আসবে, এভাবে আস্তে আস্তে গিয়ে রেস্টের মধ্যে চলে আসবে, 0 কিলোমিটার পার আওয়ার চলে আসবে। তো এটা কি রিটার্ডেশন, এই অ্যাক্সেলারেশন অপোজিট, অ্যাক্সেলারেশন কি ইনক্রিজ, অ্যাক্সেলারেশন ডেফিনেশন কি লিখব, দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ টাইম, এইটাই রিটার্ডেশন ইয়ে হইতে পারে, অ্যাক্সেলারেশন শুধু ইনক্রিজ হইতেছে, আর রিটার্ডেশন ভেলোসিটিটা ডিক্রিজ হইতেছে। You may think that the examples of uniform acceleration are rare. Uniform acceleration কি, একটু আগে যেগুলো এক্সাম্পল দিচ্ছি, মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যে এটা মানে 1 সেকেন্ডের মধ্যে 2 মিটার
2 নাম্বার সেকেন্ডে 4 মিটার, কিন্তু আসলে তো এরকম হবে না। অনেক যে সময় বলটাকে থ্রো করা হবে অনেক অনেক ফাস্ট অ্যাক্সেলারেট হবে। যেমন ফার্স্ট সেকেন্ডে ধরো ম্যাক্স ভেলোসিটি অ্যাটাইন করে ফেলতে পারে। যেমন এই বলটা থ্রো করা হয়েছে, এই পজিশনে যাওয়ার পরে ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাটাইন করে ফেলে। এটা আমি হাইপোথেটিক্যাল বলছিলাম আগে যে সময় বলছি। যেমন এখানে ধরো 8 মিটার ধরে 8 মিটার পার সেকেন্ড, একটু ডিস্টেন্স ট্রাভার্স করার পরেই ম্যাক্স ভেলোসিটি অ্যাটাইন করে, তারপর আস্তে আস্তে এটার স্পিড রিটার্ডেশন হয়। এখানে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নয়, কিন্তু আমি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এক্সাম্পল দিয়ে বুঝাইছি যাতে তুমি বুঝতে পারো। কিন্তু তুমি মনে করো তাহলে এটা রেয়ার হইতে পারে। তো ইউনিফর্ম acceleration একটা এক্সাম্পল দেখানো। There is an amazing example of uniform acceleration which we see in our surrounding, that is acceleration due to gravity near the Earth's surface. The value of acceleration is 9.8 meter per second. এটা মনে রাখবেন, acceleration due to gravity g এরকম ধরনের acceleration due to gravity, এটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে এই বলটা যে সময় ম্যাক্স হাইটে চলে যাবে, যেমন ধরো এই ম্যাক্স হাইটে চলে গেছে, এখন রিটার্ডেশন আরম্ভ। এই যে বলটা নিচে দিতে আসছে, এটা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য আসতেছে। আর এটার স্পিড কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি 1 সেকেন্ড যাওয়ার পর এটার ভেলোসিটি হয়ে যাবে 9.8 মিটার পার সেকেন্ড ভেলোসিটি হবে 1 সেকেন্ড যাওয়ার পর। 2 সেকেন্ড যাওয়ার পর কী হবে ভেলোসিটি? এটা আরও 9.8 অ্যাড হবে। মানে এটা হচ্ছে কি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। এই দেখো গ্রাফতে হয়েছে, গ্রাফ তো আছে। এইদিকে ভেলোসিটি, এইদিকে টাইম। যে সময় ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হয় গ্রাফটা এইরকম স্ট্রেইট গ্রাফ যাবে, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। যদি বলের এক্সাম্পল যদি দেবো, তখন অনেক তাড়াতাড়ি স্পিডটা অ্যাচিভ হবে এরকম। অ্যান্ড দেন আস্তে রেস্টের মধ্যে যাওয়ার পর রিটার্ডেশন আরম্ভ হবে এরকম। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন স্ট্রেইট থাকবে। u plus v divided by 2 এটা এখানে গিয়ে তো the quantities we have talked about so far are initial position, acceleration, elapsed time, velocity after elapsed time, distance. এটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন পাও। এই ফর্মুলা যে তুমি ইউজ করছো এটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের জন্য ইউজ করা হবে। আমরা ধরে নিই this equation shows that the velocity is changing with time, therefore to calculate the travel distance by time of that instant when the total distance of the elapsed time determined for its calculation, we have to know a special time interval. To calculate the travel distance velocity at any instant is to be multiplied by the time and then the total distance for the elapsed time determined. For this type of relation we have to know a special type of mathematics called calculus. Here we will solve that without this mathematics. এখন মানে সিম্পল ভাবে বোঝানো হইতেছে। এই যে তুমি ফর্মুলা ইউজ করবা v equal to u plus at, এখানে তোমার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে এইরকম প্রত্যেক সেকেন্ডে সেম স্পিড সেম ভেলোসিটি ইনক্রিজ হবে, কিন্তু আসলে এইরকম নয়। মানে এই যদি বলটা ধরি, মানে 1 সেকেন্ড পরে এটার স্পিড ধরো 8 মিটার হয়ে যেতে পারে, এরপর রিটার্ডেশন হবে। মানে ইউনিফর্মলি স্পিডটা ইনক্রিজ হবে এরকম না, কিন্তু এই ফর্মুলা দিয়ে তুমি শুধু ইউনিফর্ম অ্যাক্সেলারেশনটা ক্যালকুলেট করতে পারবা। আর যদি এইরকম এটা হায়ার লেভেলে যেতে হয় তুমি ক্যালকুলাস করতে হবে। তখন তুমি প্রত্যেক ইনস্ট্যান্টের মধ্যে এই এক ইনস্ট্যান্টের মধ্যে এটা স্পিড কতটুকু ডিফারেন্স হয়েছে ক্যালকুলাস দিয়ে তুমি পারবো। তো এটা হাই লেভেল। প্রথমে তুমি এবার সিম্পল এটা বোঝার চেষ্টা করো। এখানে দেখলাম এখানে ভেলোসিটিকে অ্যাভারেজ করতেছে। এখানে ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি ডিভাইড বাই 2, এটা শুধু অ্যাভারেজ করতেছে, অ্যাভারেজ ভেলোসিটি। দুইটা কোয়ান্টিটি আর এই নাম্বার অফ কোয়ান্টিটি ডিভাইড হচ্ছে দুইটা, এটা শুধু অ্যাভারেজ করছে এই ফর্মুলা বার করার জন্য। v equal to u plus v divided by 2, এখানে v এর ভ্যালু v equal to কত u plus at, এটার ভ্যালু বসাইছে জাস্ট
ইউ প্লাস ইউ টু ইউ আসবে, ভি ইকুয়াল টু কি ইউ প্লাস এটি, এখানে বসাবো ইউ, এই ভির জায়গায় ইউ প্লাস এটি, তো দুইটা ইউ চলে আসবে, টু ইউ প্লাস এটি ডিভাইড বাই টু, এই দুইটাকে আলাদা করে দেবো, টু ইউ ডিভাইড বাই টু প্লাস এটি ডিভাইড বাই টু না লিখে এখানে হাফ লিখছে, মানে একই কথা আর কি, আর এই টু ক্যান্সেল, তাহলে ইউ প্লাস হাফ এটি, এই আরেকটা ফর্মুলা বার করছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি। এটা বার করার মানে আরেকটা ফর্মুলা বার করবো এখান থেকে, তারপর দ্য ট্রাভেল ডিস্টেন্স ইজ এস ইকুয়াল টু ভিটি, এই ভির জায়গায় এই ইউ প্লাস হাফ এটিটা ইউজ করছে, এটা শুধু ডিফারেন্ট ফর্মুলা বার করার জন্য এই আরেকটা ফর্মুলা ইউজ, এই ভির জায়গায় এইটার ভ্যালু বসাইছে ইউ প্লাস হাফ এটি দিয়ে এই ফর্মুলা ইউজ করছে, মানে এইরকম ক্যালকুলেট করে যাবো, হ্যাঁ এস ইকুয়াল টু ভিটি ইউ প্লাস হাফ এটি, এখানে টি, তো টি দিয়ে মাল্টিপ্লাই করবো সারাটা, ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, তো এই ফর্মুলা আসছে এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেন সেম এখানে আরেকটা ভ্যালু বসেছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে ইউ স্কোয়ার করেছে বলে স্কোয়ারিং বোথ সাইড, দেন এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ইউজ হয়েছে, এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি, এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার, দেখা যাবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তো ভি স্কোয়ার করছো আর এখানে ইউ প্লাস এটির উপর হোল স্কোয়ার, মানে স্কোয়ারিং বোথ সাইডস আর কি, তো ভি স্কোয়ার তো জায়গায় হবে এখানে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ আর এই বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার টি স্কোয়ার, এবং ইউ স্কোয়ার প্লাস টু এ, ইউ স্কোয়ার প্লাস টু এ, এই টু আর এই এ, টু এ ইউ স্কোয়ার প্লাস টু এ, ও টু এ কমন নিছে এখানে, দেখুন এই লাইনটা দেখুন আবার লিখি, টু ইউ এ টি এটা লিখছে, এখানে এ স্কোয়ার টি স্কোয়ার, এই দুইটা থেকে টু এ কমন হয়েছে, টু এ যদি আমি কমন নেই তাহলে এখানে থাকে কত ইউটি প্লাস এখানে টু এ যদি আমি কমন নেই, প্রথমে এ কমন নিচ্ছে তাহলে শুধু এ রয়েছে, আর এখানে টু কমন নিলে মানে এখানে হাফ আছে, এই দেখো টু ইন্টু হাফ মানে একই কথা, টু ক্যান্সেল আবার জায়গায় চলে আসবে, টু টাইমস টু টাইমস হাফ দেন এ, টু ক্যান্সেল তো শুধু এ থাকে, তো এখানে টু টাইমস হাফ আছে, আর এখানে টু কমন নিয়ে নিছি শুধু হাফ রয়েছে, টুটা কমন নিয়ে নিছি তাহলে শুধু হাফ রয়েছে, আর এই হাফ এ টি স্কোয়ার, নাও ইউ স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু এই সাইডে ভি স্কোয়ার ছিল, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এটা এখানে ইউ স্কোয়ার আছে, ইউ স্কোয়ার প্লাস টু এ আর এটা এস ডিস্টেন্স, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ছিল, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাকে এস লেখা বলছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এগুলো ফর্মুলা বার করার জন্য বলা হয় না, আমি শুধু মুখস্থ রাখবে ফর্মুলাটা, এটা শুধু দেখাই দিলাম কীভাবে বার করছে, ফর্মুলাটা পেজের মধ্যে লিখে রাখবে এগুলো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই দুইটা ফর্মুলা, এগুলো ক্যালকুলেশনের জন্য, এখানে ক্যালকুলেশনের জন্য ইউজ করবো, এটা করে ফেলে ইজি হবে। The velocity of a car is increased by 60 km/h within 1 minute of starting from rest. What is its acceleration? এইরকম কোশ্চেন। দেখো, from now we will use the unit of time in second. সেকেন্ডের মধ্যে চলবে ইনস্টেড অফ মিনিট আর ডিস্টেন্স মিটার মধ্যে। তুমি প্রথমে ফর্মুলা কোনটা ইউজ করবে বলতে হলো, এখানে তো ভি ইকুয়াল টু এটি ফর্মুলা ইউজ করছে, আসলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ফর্মুলা ইউজ করছে।
স্টার্টিং ফ্রম রেস্ট তো রেস্ট মানে কি ইউ এর ভ্যালু কত 0, যে ভি ইকুয়াল টু এটি লিখে ফেলছে, ইউ এর ভ্যালু 0, হ্যাঁ এটা মানে ভেলোসিটি দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, ইউ এর ভ্যালু দেওয়া আছে, রেস্ট দেওয়া তার মানে 0, টাইম দেওয়া আছে 1 মিনিট, শুধু অ্যাক্সেলারেশনটা বার করো, একদম ইজি বার করো। ভি ইকুয়াল টু কত 60 কিলোমিটার পার আওয়ার, এটাই তোমার মিটার পার সেকেন্ড নিতে হবে, তো 60 টাইমস 1000 মারবা, তো এটা কি মিটারে চলে আসছে, আর নিচে কি আওয়ার, আওয়ারটাকে তোমার ডিভাইড বাই 3600 মারতে হবে, 3600 কি 1 আওয়ার হচ্ছে কি 3600 সেকেন্ড, 1 আওয়ার ইকুয়াল টু 3600 সেকেন্ড। তো উপরে তুমি 1000 যদি এইভাবে থাকে কিলোমিটার পার আওয়ার, 1000 টাইমস মারলে তো এটা মিটারে চলে আসবে, আর ডিভাইড বাই 3600 সেকেন্ড, এটা সিম্পলি বুঝাই দিলাম আর কি, 16 to 60 3600 আসবে, 6636 আর দুইটা 0 3600। যদি কোনো ভ্যালু এবার কিলোমিটার পার আওয়ার থাকে, তুমি উপর দিয়ে 1000 টাইমস করবা, ডিভাইড ওভার 3600, তো মিটার পার্সেন্ট চলে আসবে, মাইনাস 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 36, এই 16.67 আসবে। ভেলোসিটি ইকুয়াল টু কত 60 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু কত 16.67 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি আছে তোমার আছে, ইউ আছে, টি আছে, টি মিনিটের মধ্যে, মিনিটটাকে সেকেন্ডে নিবা, 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। ফর্মুলা বসা দো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি 16.67, ইউ 0 প্লাস এ বার করবা তুমি, আর টাইম হচ্ছে গিয়ে 60, সাইড চেঞ্জ করো, 60a ইকুয়াল টু 16.67, তাহলে a ইকুয়াল টু কত 16.67 ডিভাইড বাই 60, এই আনসার আসবে তোমার 0.278 মিটার পার সেকেন্ড, 0.278 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমার অ্যাক্সেলারেশন। নেক্সটটা নিজে থেকে করার চেষ্টা করো। এ কার ইজ মুভিং উইথ এ ভেলোসিটি অফ 60 মাইল পার আওয়ার, এই মাইল থেকে মিটার পার সেকেন্ড, 1 মাইল কেমন দেওয়া আছে 1.6 কিলোমিটার, তো মাইল থেকে প্রথমে কিলোমিটার নিবা, কিলোমিটার থেকে মিটার, 1 মাইল যদি দেওয়া হয় অনেক সময় কোয়ান্টিটি এরকম দেওয়া হয়, তো মুখস্থ করা লাগে, মুখস্থ করে রাখা ভালো। 1.6 কিলোমিটার, 1.6 কিলোমিটার 1000 ওয়াট লাগে 1600 মিটার, তো ভেলোসিটিটা তুমি এ কার ইজ মুভিং উইথ এ ভেলোসিটি, তার মানে কি এটা ইনিশিয়াল ভেলোসিটি, ভি নয় এটা ইউ, যদি রেস্ট দেওয়া থাকতো তখন তুমি 0 লিখতো, কার ইজ মুভিং উইথ এ ভেলোসিটি মানে ইনিশিয়াল ভেলোসিটি আছে, তো ইনিশিয়াল ভেলোসিটি বার 60 মাইল পার আওয়ার, এটা তুমি কিলোমিটার প্রথমে নেবে, 60 টাইমস 1.6, এটা 1 কিলোমিটার, এন্ড দেন 1000 টাইমস 60 টাইমস 1.6 1000 ডিভাইড বাই 3600, তো ইউ এর ভ্যালু কত 26.8 মিটার পার সেকেন্ড। Final velocity of car. Suddenly engine stops. It takes 5 minutes to come at rest. The 5 minutes to come at rest. What is the deceleration of the car? 5 minutes to come at rest মানে তার মানে কি ফাইনাল ভেলোসিটি এখন 0, কারণ রেস্টের মধ্যে চলে আসছে, এখন ইউ এর ভ্যালু আছে আর ভি এর ভ্যালু 0, ফর্মুলা ইউজ করা হবে একটা, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তুমি টাইমও দেওয়া আছে 5 minutes to come to at rest, 5 মিনিট থেকে তুমি মিনিট থেকে সেকেন্ড আনো, 5 into 60 সেকেন্ড চলে আসবে, 5 6 180 সেকেন্ড, তো ভি এর ভ্যালু বসা দাও 0, ইউ এর ভ্যালু 26.8, এক্সেলারেশন বার করবো, আর টাইম 180, এটা সাইড চেঞ্জের সময় করবো 180a, আসলে এটা জায়গায় আছে, শুধু এটাকে এই সাইডে দিচ্ছ, তখন -26 আসবে, -26.8, আর a ইকুয়াল টু -26.8 ডিভাইড বাই 180 দিব, -26.8 ডিভাইড বাই 180, তো -0.14 আসবে, -0.14 মিটার পার সেকেন্ড। এই মাইনাস দিয়ে কি পেয়েছে, এখানে ডিসেলারেশন বার করার জন্য বলেছে, ডিসেলারেশন, এই ডিসেলারেশনের জন্য এটার সামনে মাইনাস আসছে, 0.14 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 148 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 5 মিনিট তো আমি এখানে ক্যালকুলেশন করছি, 5 টাইমস 60 300 আসছে,
তো -26.8 -26.8 divided by 300 তো -0.8 মাইনাস দিয়ে ডিসেলারেশন, তাজ ডিসেলারেশন অফ দ্য কারেন্ট মান অর ডিসেলারেশন 0 পয়েন্ট, যদি ডিসেলারেশন লিখে দাও তখন এই ভ্যালুটা লিখবো, মাইনাস এটা দিয়ে বুঝাইতেছে যে ডিসেলারেশন হয়েছে। Next question. The velocity of a bullet is 1.5 km per second. It penetrated 10 cm of a wall. A wall, a 10 cm penetrate করছে। বড় করে আগে এটা এই 10 cm, এখানে বুলেটটা চলে গেছে। It has penetrated 10 cm of a wall. What is the deceleration of the bullet? The velocity of a bullet is 1.5 km per second. Velocity তো এটা এই ভেলোসিটিটা কি, এটা হচ্ছে কি ইনিশিয়াল ভেলোসিটি, কারণ অলরেডি তো আর যে সময় এটা পেনিট্রেট 10 সেন্টিমিটার অফ ওয়াল, মানে 10 সেন্টিমিটার যাওয়ার পর এটা তো ভেলোসিটি 0 হয়ে যাবে, তাহলে এটা ফাইনাল ভেলোসিটি। তো ফাইনাল ভেলোসিটি 0 আর ইনিশিয়াল ভেলোসিটি কত 1.5 কিলোমিটার পার সেকেন্ড। এখানে তো 1.5 কিলোমিটার পার সেকেন্ডে তো, তার মানে টাইমকে আর ডিভাইড করা লাগবে না, শুধু মিটারে নিব, 1.5 টাইমস 1000 মারি দেবো, শেষ। কত আসবে 1500 মিটার পার সেকেন্ড, 1.5 টাইমস 1000। আর ফর্মুলা এটা ইউজ করছে, কারণ এখানে কোনো টাইম দেওয়া নাই। দেখো ইট হ্যাজ পেনিট্রেটেড 10 সেন্টিমিটার অফ ওয়াল, হোয়াট ইজ দ্য ডিসেলেরেশন অফ দ্য বুলেট, কোনো টাইমের কোনো ইয়ে দেওয়া নাই, ভ্যালু দেওয়া নাই, তখন তোমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। দুইটা ফর্মুলা ছিল, এটা বেসিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে টি আছে আর এটাতে টি নাই, যখন তোমাকে টাইমের ভ্যালু দেওয়া থাকবে না তখন এই ফর্মুলা ইউজ করবে। এই জন্য এইভাবে যদি আগে কোশ্চেন থাকে কেন এইভাবে তো এতটা ফর্মুলা বার করেছে একই ইয়ে দিয়ে, তো এটার এখানে টাইম দেওয়া নাই কিন্তু এটার টাইম আছে। আবার এটাতে দেখো এটাতে ফাইনাল ভেলোসিটি নাই, এটাতে ফাইনাল ভেলোসিটি আছে, মানে এক সময় একটা ইউজ করা হয়, প্র্যাকটিস করতে করতে এগুলো আসবে। তখন এখন ফর্মুলা ইউজ করা হবে v square equal to u square plus twice as, v square equal to u square minus twice as, এখানে প্লাস তো মাইনাস, আর এখানে নেগেটিভ হচ্ছে, এখানে ডিসেলারেশন হইতেছে, এটা আগে বলে নিই। যে সময় অ্যাক্সেলারেশন হবে তখন প্লাস লিখবা, যে সময় ডিসেলারেশন হবে তখন নেগেটিভ লিখতে হবে। এটার জন্য সেই s equal to ut plus half at square, হাফ at স্কোয়ার। যখন অ্যাক্সেলারেশন হবে তখন মানে প্লাস লিখতে হবে, আর যে সময় ডিসেলারেশন হবে তখন এটা মাইনাস হয়ে যাবে। দুইটা ফর্মুলার জন্য সেম, এটা লিখে রাখিও, সাইডে লিখে রাখিও, অ্যাক্সেলারেশন আর এটা ডিসেলারেশন। v square equal to u square minus twice as, ফাইনাল ভেলোসিটি 0, তাহলে এটা 0 স্কোয়ার, আর u স্কোয়ার এটা 1500 স্কোয়ার দিবা, ইনিশিয়াল ভেলোসিটি মাইনাস 2 ইন্টু এ, ডিসেলারেশনটা তুমি বার করবা, আর ডিস্টেন্স এখানে 10 সেন্টিমিটার দাও, মানে মিটার নিতে হবে, সেন্টিমিটার তো মিটার থেকে কম আছে, সেন্টিমিটার মিলিমিটার ডেসিমিটার, এখানে মিটার। একটা উপরে গেলে 10 দিয়ে ডিভাইড করতে হবে, আরেকটা উপরে গেলে আরও 10 দিয়ে, টোটাল 100 দিয়ে, তাহলে 10 সেন্টিমিটার থেকে মিটার যে সময় দিবা তখন 10 ডিভাইড বাই 100 দেবে, 10 ডিভাইড বাই 100 তখন মিটারে চলে আসবে। তো এই 10 ডিভাইড বাই 100 দিছে, সাইড চেঞ্জ করো, 0 equal to 1500 square, 1500 square divided minus 2 into a or 10 divided by 100, the 0 cancel, 0.1 minus 2 I say এদিকে নিয়ে যাও, minus 2 I say আর 0.1, 2a times 0.1 1500 square, 1500 square, শুধু a রেখে এটাকে এই সাইডে রেখে বাকি সব এই দিকে নিয়ে আসো, 1500 square divided by 2 into 0.1,
2 ইন্টু 0.1, এখানে 0.2 আসছে, শুধু ভ্যালুটা বসা দাও। 2 ইন্টু 0.1 0.2, তো 1500 স্কোয়ার ডিভাইড বাই 0.2, 250, 250,000। তো ডিসিলেশন কত? 11, এটা 11 মিলিয়নে আসবে, 11,250,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এটা ডিসিলেশন অ্যাক্সিলারেশন, তুমি এখানে আগে থেকে যেহেতু মাইনাস লেখা আছে, এই জন্য মাইনাস ভ্যালু আসছে না, নাহলে আগের মতো মাইনাসে ভ্যালু আসতো। তুমি এখানে আগে থেকে মাইনাসে ধরে রাখছো, এই জন্য এখানে মাইনাস আসছে না। যদি মাইনাস না ধরতো, যদি এখানে প্লাস থাকতো, তখন এটা মাইনাসে চলে আসতো। তখন এখানে ধরো প্লাস দেওয়া, তো এই সাইডে যখন যাবে আনসারটা, তখন এখানে মাইনাস চলে আসবে। আর মাইনাসটা আবার এই সাইডে সময় নিয়ে আসবে, তখন মাইনাস, তখন আনসারটা মাইনাসে আসবে। আর যদি তুমি আগে থেকে এখানে মাইনাস ধরে রাখো, তখন আর এই আনসারটা মাইনাসে আসবে না। এইটাই শুধু পার্থক্য। এটা কোনো প্রবলেম নেই, যদি প্লাস লেখো কোনো প্রবলেম নেই, শুধু মাইনাস আসবে ডিসিলেশন বোঝানোর জন্য। আর এত বড় ভ্যালু, কারণ এটার স্পিডটাও অনেক ছিল, ফাইনাল ভেলোসিটি। আর এটার ভ্যালু এত বেশি, কারণ অনেক কম সময়ের মধ্যে অনলি 10 সেন্টিমিটার গেছে, 10 সেন্টিমিটার। আর অনেক হাই স্পিড ছিল, এটা ভেলোসিটি অনেক বেশি ছিল, আর অনেক তাড়াতাড়ি ডিসিলেশন হয়েছে, এই জন্য এত বড় ভ্যালু। তারপর এটা প্র্যাকটিস করবো, আমি করে দিই, ভ্যালু চেঞ্জ করে দিই। এটা 40 কিলোমিটার, এটা তোমরা নিজে থেকে করবো অঙ্ক। আমি ভ্যালু চেঞ্জ করে দিই প্র্যাকটিস করার জন্য। এটা 40 কিলোমিটার, আর টাইম ধরলাম 2 মিনিট, আর বাকি সব সেম, শুধু ভ্যালুটা চেঞ্জ করে দিই যাতে তুমি প্র্যাকটিস করো। এখানে 40 কিলোমিটার, আর এটা 2 মিনিট। এইটা ধরলাম 3 মাইল, এখানে 3 মাইল, এখানে 3, এটা 70 মাইল ধরলাম, 70 মাইল, ইট টেক্স 6 মিনিটস। 70 মাইল আর 6 মিনিট, এই দুইটা অঙ্ক তুমি ডিসিলেশন বার করবা, আনসার বার করবা। ভেলোসিটি অফ এ বুলেট 1.7 কিলোমিটার, আর ধরলাম 12 সেন্টিমিটার। 1.7 কিলোমিটার পার সেকেন্ড স্পিড ছিল, আর 12 সেন্টিমিটার ওয়াল পেনিট্রেট করছে। তুমি ডিসিলেশন বার করো, এই তিনটা অঙ্ক প্র্যাকটিস হতো। লজ অফ ফলিং বডি, এটা ডিউটো হিসেবে গ্যালিলিও 3টা ল দিছে এখানে। ফার্স্ট ল, all bodies falling from rest and from the same height without any resistance traverses equal distance in the same time. এটা দেখো, all bodies falling from rest, ধরো এখানে রেস্ট আছে দুইটা, একটা স্টোন ধরলাম, স্টোন তো আর বাড়ি না, আর এটা ধরো পেপার, ধরো লাইট জিনিস। ফ্রম রেস্ট অ্যান্ড ফ্রম দ্য সেম হাইট, ধরো এতটুকু পর্যন্ত গ্রাউন্ড, এই গ্রাউন্ড, আর এই দুইটা পড়তেছে এদিকে। অল বডিজ ফলিং ফ্রম রেস্ট অ্যান্ড ফ্রম দ্য সেম হাইট, এখানে কোনো ওয়েটের কোনো কিছু বলে নেই। এটা যদি 1 কেজিও হয়, আর এটা ধরো 100 গ্রাম, 10 গ্রাম, ধরো কোনো ওয়েটের কোনো কিছু মেনশন করা নেই। অল বডিজ ফলিং ফ্রম রেস্টের মধ্যে দুইটা রেস্ট আছে, 0 মিটার পার সেকেন্ড, অ্যান্ড ফ্রম দ্য সেম হাইট উইথাউট এনি রেজিস্ট্যান্স, এটা হচ্ছে উইথাউট এনি রেজিস্ট্যান্স ট্রাভার্স ইকুয়াল ডিস্টেন্স ইন দ্য সেম টাইম। যদি এখানে কোনো রেজিস্ট্যান্স না থাকতো, তাহলে দুইটা একই টাইমের মধ্যে, একটা স্টোন 1 কেজি স্টোন আর একটা পেপার 10 গ্রামের পেপার একই টাইমে এসে পড়তো এই গ্রাউন্ডের মধ্যে, কিন্তু আসলে এটা দেখা যায় স্টোন তাড়াতাড়ি পড়ে যায় আমরা দেখি, কারণ এয়ার রেজিস্ট্যান্স, এখানে এয়ার রেজিস্ট্যান্স আছে। স্টোনের জন্য এয়ার রেজিস্ট্যান্স এত বেশি এফেক্ট হয় না, কিন্তু এই পেপারের জন্য এই এয়ার রেজিস্ট্যান্সের জন্য এটা আস্তে আস্তে এইভাবে করে আস্তে আস্তে এটা স্পিড কমে যায়। কিন্তু যদি এখানে এয়ার রেজিস্ট্যান্স না থাকতো, তুমি যদি একটা ভ্যাকিউম চেম্বার বানাইতো, ভ্যাকিউম মানে সব এয়ার রিমুভ করে ফেলছো, ভ্যাকিউম চেম্বার, তখন এই দুইটা একই টাইমের মধ্যে এসে পড়বে। এটা এক্সপেরিমেন্ট করে বার করছে। সেকেন্ড ল, দ্য ভেলোসিটি অ্যাকোয়ার্ড বাই এ ফ্রিলি ফলিং বডি, মানে ফ্রিলি ফলিং বডি মানে জিরো থেকে, মানে শুধু এই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য পড়তেছে, তুমি ইনিশিয়ালি কোনো ফোর্স দিছো না এটাকে, এটা দিয়ে ফ্রিলি ফলিং বডি বোঝাইছে। ফ্রম রেস্ট ইন এ গিভেন টাইম টি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্যাট টাইম। ভেলোসিটি অ্যাকোয়ার্ড, এই ভি প্রপোর্শনাল টু টি, মানে কতটুকু
এইটা প্রপোর্শনাল বলেছে, ভি প্রপোর্শনাল, এই সিম্বল দিয়ে প্রপোর্শনাল। এই দেখো, ভেলোসিটি অ্যাকোয়ার্ড বাই এ ফ্রিলি ফলিং বডি। এই আগের এক্সাম্পলটা, বলের এক্সাম্পলটা দেখো, এই যে 9.8 মিটার পার সেকেন্ড ছিল না, এটা 9.8 মিটার পার সেকেন্ড, মানে প্রথম সেকেন্ডে 9.8 মিটার, 2 নম্বর সেকেন্ডে 18 পয়েন্ট কত। এখানে এয়ার রেজিস্ট্যান্স ধরা হয় না। তুমি ফিজিক্স অঙ্ক যেগুলো করবে এখানে এয়ার রেজিস্ট্যান্স ধরা হয় না, এলে অনেক কমপ্লেক্স হয়ে যাবে। এটা সবসময় ভ্যাকিউমই ধরা হয় মানে তোমাদের অঙ্কের জন্য। তো এইটা ফ্রিলি ফলিং বডি, এটা গিভেন টাইম টি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টাইম, মানে যতটুকু ভি ইনক্রিজ হবে, যত টাইম যাবে, 9.8 মিটার পার সেকেন্ড অ্যাক্সেলারেশন, চেঞ্জ অফ ভেলোসিটি উইথ টাইম, এখানে টাইম, চেঞ্জ অফ ভেলোসিটি উইথ টাইম। তো যত টাইম বাড়বে তত এটার ভেলোসিটি ইনক্রিজ হবে। থার্ড ল, the distance h traveled by a freely falling body from rest in a given time t is directly proportional to the square of the given time. h proportional to t, h এখানে কি ডিস্টেন্স traveled by a freely falling body from rest in a given time t is directly proportional to the square of the given time. t স্কোয়ার ধরো 1 সেকেন্ড হয়েছে বা 2 সেকেন্ড হয়েছে, এই একটা বল ফ্রিলি ফলিং বডি এখানে পড়তেছে, কোনো এয়ার রেজিস্ট্যান্স নাই ভ্যাকিউম, ধরো টাইম 2 সেকেন্ড হয়েছে। এই 2 স্কোয়ার যে সময় 2 স্কোয়ার করলে তখন ধরো 4 আসছে, তার মানে এই 4 মিটার মানে অনেক কাছাকাছি আছে, 4 মিটার, আর এই টাইম প্রপোর্শনাল, মানে অনেক কাছাকাছি, মানে ধরো 3.9997 এরকম মানে প্রপোর্শনাল দিয়ে এটা বোঝা না, মানে ভ্যালুটা অনেক ক্লোজ থাকে। এই তিনটা ল অনেক সময় আসে পরীক্ষার মধ্যে, এটা মুখস্থ রাখবো। ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। ফার্স্ট ল একদম ইজি, all bodies falling from rest and from the same height without any resistance traverse equal distance in the same time. এটা পুরো হুবহু এরকম লিখতে হবে না, তুমি যদি কনসেপ্টটা মনে রাখো, মানে কোনো রেজিস্ট্যান্স ছাড়া অল ফ্রিলি ফলিং বডিজ ইকুয়াল ডিস্টেন্স ট্রাভার্স করবে ইকুয়াল টাইমের মধ্যে, সেম টাইমের মধ্যে। আর সেকেন্ড আর থার্ডটা মনে রাখার জন্য ইজি ইয়ে হচ্ছে এই দুইটা শুধু মনে রাখে। সেকেন্ডটার জন্য ভেলোসিটি প্রপোর্শনাল টু টাইম, থার্ডটার জন্য ডিস্টেন্স প্রপোর্শনাল টু টাইম স্কোয়ার। এই দুইটা মনে রাখলে সেকেন্ড আর থার্ডটা ইজিলি মনে রাখতে পারবো। মানে ভেলোসিটি অ্যাকোয়ার্ড, যতটুকু তুমি ভেলোসিটি অ্যাকোয়ার করবে এটা টাইমের সাথে প্রপোর্শনাল, যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে এটা টাইমের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। এই তিনটা মনে রাখি, একবার লিখে ফেলবো তার মধ্যে। এইগুলো দিয়ে একটা ফর্মুলা লিখে আছে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটির জায়গায় জিটি লিখছি। এটাই যে সময় তুমি এরকম অঙ্ক করবা, এই ধরো একটা বল পড়তেছে বা একটা পিস অফ পেপার বা একটা অবজেক্ট পড়তেছে, মানে হাইটের, এত সময় তুমি এই হরাইজন্টাল ডিস্টেন্সের জন্য এটাকে হরাইজন্টাল বলে, এই দিকে, এই দুই দিকে সময় হরাইজন্টাল, আর এই দুই দিকে সময় থাকবে তখন এটা ভার্টিক্যাল, এইদিকে ভার্টিক্যাল আর এদিকে হরাইজন্টাল। সময় তুমি হরাইজন্টালের জন্য তুমি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি ধরছো, আর ভার্টিক্যালের জন্য ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। জি এটা অ্যাক্সেলারেশন, তুমি জি এখানে অলরেডি তোমার জানা আছে, কারণ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত 9.8 মিটার পার সেকেন্ড। যদি তোমাকে বলা না থাকে যেমন স্পেসের মধ্যে হইতেছে বা মুনের মধ্যে এই অবজেক্টটা পড়তেছে, তখন তুমি সবসময় জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড ধরো। তার মানে এখানে এই ফর্মুলাতে সবসময় তোমার এই অ্যাক্সেলারেশন ভ্যালুটা তোমার জানা আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। শুধু এর জায়গায় শুধু জিটা ইউজ হয়েছে, আর ডিস্টেন্সের জায়গায় এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের জায়গায় এইচ হাইট ইউজ হয়েছে, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই আসছে কোয়েশ্চেন, এ গুড পেস বোলার অফ ক্রিকেট ক্যান থ্রো এ বল উইথ এ ভেলোসিটি অফ 150 কিলোমিটার পার আওয়ার। ইফ হি থ্রোজ দ্য বল ভার্টিক্যালি আপওয়ার্ডস হাউ হাই উইল ইট গো। তুমি কি ভার্টিক্যালি আপওয়ার্ডস হাউ হাই উইল ইট গো মানে কি তুমি একদম ম্যাক্স হাইটা ক্যালকুলেট করবা। A good pace bowler of cricket throws a ball with a velocity of 150 km per hour. The ball vertically upwards, how high will it go? মানে এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত এখন 150 কিলোমিটার পার আওয়ার, এটা মিটার পার সেকেন্ডে নাও, 1000 দিয়ে টাইমস মারবো এখানে আর ডিভাইড বাই 3600 150 এটা ক্যালকুলেট করে এটা আসছে, এটা 41.67। এই দেখো এখানে
Acceleration due to gravity will act as retardation when the ball is thrown vertically upwards. The ball eventually comes to a stop. If the height is expressed by h, then এই ফর্মুলা ইউজ হয়েছে v equal to v square equal to u square minus 2gh. এখানে মাইনাস 2gh কেন ইউজ করা হয়েছে? কারণ যে সময় বলটা উপর দিকে যাইতেছে তখন এই সময় তো গ্র্যাভিটি কাজ করতেছে। এখানে 9.8 মিটার পার সেকেন্ড গ্র্যাভিটিটা নিচের দিকে কাজ করতেছে, মানে এই বলের উপর এই ফোর্সটা এই আর্থ বলটাকে অ্যাট্রাক্ট করতেছে। তার মানে এখানে জিটা কাজ করছে। আগে ভুল বলছেন, এখানে 9.8 ইউজ করবো, শুধু এখানে মাইনাস ইউজ করবো। ইউ স্কোয়ার মাইনাস 2gh, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, কারণ এটা উপর দিকে যেতে সময় তুমি মাইনাস ইউজ করবো। আর যখন নিচের দিকে আসতেছে তখন বলের ডাইরেকশন আর গ্র্যাভিটি ডাইরেকশন একই, তখন এখানে প্লাস ইউজ করবো। যখন উপরে তখন মাইনাস, আর যখন নিচে তখন প্লাস। উপর দিকে যাইতেছে ফর্মুলা কি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh। তো ইনিশিয়াল ভেলোসিটি 150 কিলোমিটার, 41.6 বসাবো। আর যদি তুমি ম্যাক্স হাইট বার করবো, ম্যাক্স হাইটের মধ্যে কি ভেলোসিটি 0 হয়ে যায়। ইনিশিয়াল এইটা ম্যাক্স হাইটের মধ্যে ভেলোসিটি 0 হয়ে যায়, তো ফাইনাল তার মানে ফাইনাল ভেলোসিটি তোমার কত? 0। ভি ইকুয়াল টু 0, ম্যাক্স হাইট বার করার জন্য বলছি। তো 0 স্কোয়ার ইকুয়াল টু এইটা মাইনাস 2gh মাইনাস g 9.8, আর h তুমি পার করবা। এটার মাইনাস যেহেতু এটা মাইনাস আছে, এটাকে এই সাইডে নিয়ে আসো, মানে 0 সাইডে নিয়ে আসো। এটা 0, এটাকে এই সাইডে নিয়ে আসো, প্লাস হয়ে যাবে। 2 into 9.8 18 19 point something 19.6 h equal to 41.67 স্কোয়ার। আর শুধু এইচটাকে এই সাইডে রাখে, আর 19.6 এই সাইডে দিয়ে দাও। 41.67 ডিভাইড বাই 19.6 এখানে স্কোয়ার। 41.67 স্কোয়ার ডিভাইড বাই 2 into 9.8 রাখি, 2 into 19.6 88.59 মিটার আসবে। মানে এই বলটা যখন তুমি থ্রো করছো তখন 88.59 মিটার চলে যাবে উপর। 88.59 মিটার যাওয়ার পর এটা রেস্টের মধ্যে আসবে। The ball will approximately reach the roof of a 30-story building. 88.59 মিটার অনেক দূরে আছে। এটাও চেঞ্জ করে দিই কোশ্চেন, এটা কমাই দিই 120 কিলোমিটার। 120 কিলোমিটার এত কিছু নেই, এই শুধু 120 কিলোমিটার। কতটুকু হাইট কতটুকু আসবে? এই ফর্মুলা ইউজ করবো। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। ফাইনাল ভেলোসিটি 0, কারণ তুমি ম্যাক্স হাইট বার করবো। ইনিশিয়াল ভেলোসিটি তুমি বার করবো এখানে, আর 2g তো আর তুমি জানো, আর h বার করবো। Next question. When a spaceship revolves around the Earth, then its speed is very high and is nearly 10 km per second. 10 km per second, 1 কিলোমিটার অনেক দূরে। 10 কিলোমিটার প্রতি সেকেন্ডের মধ্যে 10 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করবে। এটা হচ্ছে 10 কিলোমিটার পার সেকেন্ড। If a cannonball is fired at this velocity straight upward, how high will it go? যদি একটা ক্যানন বল থ্রো করা হয়, এই ক্যানন বল যদি এই if a cannonball is fired at this velocity straight upward, মানে ভেলোসিটি কত? 10 কিলোমিটার পার সেকেন্ড। এটা কত? ইনিশিয়াল ভেলোসিটি। আর যেহেতু সেকেন্ড আছে, শুধু কিলোমিটারটাকে মিটারে নিবা 10, তখন কত আসবে? 10,000 মিটার। 10,000 মিটার পার সেকেন্ড, অনেক হাই ভেলোসিটি এটা। হাউ হাই উইল ইট গো? তুমি কোন ফর্মুলা ইউজ করবে? এইটা। তো এখানে দেখো কি হয়, তুমি ভি ইকুয়াল টু 0 বার করার চেষ্টা করবা, মানে ম্যাক্স হাইট বার করবা, দেখো কি হয়। এখানে 10,000 স্কোয়ার অনেক বড় একটা ভ্যালু আসবে। 10,000 স্কোয়ার, 10,000-এর উপর আবার স্কোয়ার, আর মাইনাস 2gh। এই দেখো কত বড় 10,000 স্কোয়ার, অ্যান্ড দেন 2 into 9.8 5 মিলিয়ন, মানে এটা কিলোমিটার নিচ্ছে, মিটার থেকে তারপর কিলোমিটার। 5,000 মানে 2, মানে এটা আর্থের অ্যাটমসফিয়ার থেকে বাইরে চলে যাবে। এই আর্থ আর এই তো আর্থের অ্যাটমসফিয়ার থেকে বাইরে চলে গেলে কি হবে? এখানে জি আর অ্যাক্ট করবে না, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আর অ্যাক্ট করবে না। তো আর স্পেসের মধ্যে চলে গেলে কি, এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে এটা চলতে থাকবে, মানে কোনো ম্যাক্স হাইটটা তুমি পাইবা না। So if there is no mistake anywhere, but actually the answer is not correct. That is because we have considered the value of acceleration due to gravity is 9.8 meter per second.
দিস ইজ ট্রু ফর ডিস্টেন্সেস নিয়ার দ্য সার্ফেস অফ দ্য আর্থ, মানে এই আর্থের সার্ফেসের কাছাকাছি যদি এই লেভেল পর্যন্ত, যত তুমি দূরে যাবা এটার ভ্যালু কমতে থাকবে। 9.8, ধরো এইখানে গেলে ধরো এটার ভ্যালু আরও কমে যাবে, ধরো 2 মিটার পার সেকেন্ড অ্যাক্সেলারেশন হয়ে যাবে। ইট ইজ ট্রু ফর দ্য ডিস্টেন্সেস নিয়ার দ্য সার্ফেস অফ দ্য আর্থ, but if we go far from the earth the value of g will decrease. When we reduce the equation v square equal to square, then we consider that the value of g is not changing, মানে এটা আমরা সব জায়গায় সেম ধরছিলাম, এটা শুধু আর্থের কাছাকাছি পর্যন্ত এটা তুমি ক্যালকুলেট করতে হবে, যত দূরে যাবে তখন আর এই ফর্মুলা ইউজ করতে পারবো না। So what we learned till now, that knowledge cannot be used to solve this problem. If you want to solve it, there will be no loss, because if anything is thrown upwards with this high velocity it will be burnt due to air friction, মানে এয়ার ফ্রিকশনের কারণে অনেক সময় দেখবা যখন কোনো কিছু স্পেস থেকে পড়তেছে স্পেস রকেট, তখন এটা আগুন ধরে যায়, এটা ফ্রিকশনের কারণে। অনেক অনেক হাই স্পিডে পড়তেছে, তো এয়ার ফ্রিকশনের কারণে এখানে এটা জ্বলে যায় পুরো। এগুলো আমার কিছু তো গ্রাফ দেওয়া, এটা ডিস্টেন্স, এটা টাইমের, এই টাইম যাইতেছে আর এই ডিস্টেন্স বাড়তেছে, এইরকম গ্রাফ। এই 10 মিটার ডিস্টেন্স, 20 মিটার ডিস্টেন্স, 30 মিটার ভ্যালোসিটি টাইম গ্রাফের 5 মিটার পার সেকেন্ড, অ্যান্ড দেন এইটার ভ্যালোসিটি বাড়তেছে আর কি, মানে ইউনিফর্ম গ্রোথ হইতেছে। আর এটা ইউনিফর্ম আছে, যে ডিস্টেন্স এটা গ্রাফ হয়েছে। এটা we need to mention something here. Whenever we have discussed distance traveled, velocity or acceleration, we always considered a standard situation. We consider that when an object moves, there is no friction and the object does not lose its energy by any other means. That does not happen in real life. That is why it is not easy to collect real data for distance traveled, velocity or acceleration. For performing a real experiment, an air tract is used in the laboratory. মানে তুমি যেগুলো অঙ্ক করবে এখানে, এগুলো হাইপোথেটিক্যাল আর কি, এখানে রিয়েল লাইফের মধ্যে অ্যাপ্লিকেবল, মানে কাছাকাছি থাকবে আনসার, কিন্তু জাস্ট প্র্যাকটিসের জন্য তোমাকে তো হয়েছে। এগুলা এক্সপেরিমেন্ট, এটা তুমি এখন করলে বুঝবা না। এখানে হাইট বার হবে, সাইন থিটা এগুলো ইউজ করি, মানে ট্রিগোনোমেট্রি প্রথমে করতে হবে। এই সাইন থিটা ইকুয়াল টু এই সাইন থিটা ইকুয়াল টু পিপুল হ্যাভ পারপেন্ডিকুলার ডিভাইড বাই হাইট, এই ফর্মুলা ইউজ করে তোমাকে হাইট বার করতে হবে। এই প্ল্যাঙ্ক আছে, এই মার্বেলটা এখানে রাখা হবে, এইদিকে রোল করবে, তুমি এটা প্র্যাকটিক্যাল করবো, মানে কত টাইম লাগে, এটা 10-এর মধ্যে উঠে তারপর করবো প্র্যাকটিক্যাল। এখানে এইচ আর এটা থিটার সিম্বল এরকম, এই লেখা তারপর এবার মানে প্রথমে এইটা করার আগে ট্রিগোনোমেট্রি করতে হবে, সাইন থিটা কস থিটা টেন থিটা, তো এটা দিয়ে তুমি এই অ্যাঙ্গেল দেওয়া থাকবে, এখানে তুমি হাইট বার করবা। ডিস্টেন্স অ্যান্ড এলিভেশন চ্যাপ্টারটা পড়তে হবে ম্যাথের মধ্যে, তো এটা পরে করবা। শেষ চ্যাপ্টার ভেলোসিটি 0 কিছু তো এগুলো এমসিকিউ করার চেষ্টা করবো তোমরা নিজে থেকে এই চ্যাপ্টার পড়ে। হোয়াট ইজ দ্য ইউনিট অফ অ্যাক্সেলারেশন কী হবে এখানে? মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ টাইম, তো মিটার পার সেকেন্ড স্কোয়ার। হোয়াট টাইপ অফ মোশন ডু দ্য হ্যান্ডস অফ দ্য ক্লক হ্যাভ?